আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে নিচ্ছি পিপলস রেডিও 91.6 এফএম এবং পিপলস রেডিওর একটি স্পেশাল শো নিয়ে কিন্তু আপনাদের সাথে সপ্তাহে 2 দিন কিন্তু থাকা হয়। এবং সবাই জানেন যে আমরা এই শোটার মাধ্যমে কিন্তু চেষ্টা করি যে যারা এই মুহূর্তে করোনাকালীন সময়টায় প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন ভাবে যে মানুষকে সাহায্য করে আসবো তাদেরকে কিন্তু আনার চেষ্টা করি। তো সেই চেষ্টা থেকে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রেজেন্স মানবিক মানুষ এই প্রোগ্রামটি নিয়ে আবারও সবাইকে ওয়েলকাম জানিয়ে নিচ্ছি। আর আজকেও আমার সাথে একজন মানুষ জয়েন করে আছেন। আর এই মুহূর্তে যেহেতু বলছিলাম যে করোনাকালীন সিচুয়েশনে যারা বিভিন্নভাবে মানুষকে সাহায্য করছে তাদেরকে আমি, তো এই কথাটা বলে যে প্রথমেই কিন্তু বলা চলে যে ডাক্তাররা থাকে। তো আজকে আমাদের সাথে একজন ডক্টর আছেন, মিস্টার আরিফুল হক, রেসিডেন্ট সার্জন, মিস্টার আরিফুল হক রেসিডেন্ট সার্জন, এমবিবিএস এমডি, রেডিওথেরাপি ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ। তো স্যারকে ওয়েলকাম জানিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আপনি ভালো আছেন? জি স্যার, আমি ভালো আছি। তো স্যারের কাছে জানতে চাইবো এই যে করোনাকালীন একটা সিচুয়েশনের মধ্যে আমরা আছি, একটা প্যান্ডামিক সিচুয়েশনে, তো এই সময়টা দেখা যায় যারা হচ্ছে ক্যান্সারের রোগী তারা কিন্তু মোটামুটি অনেকটাই রেগুলার একটা চেক আপের মধ্যে থাকতে হয়, থেরাপির মধ্যে থাকতে হয়। তো এই সময়টায় তাদের জন্য এই থেরাপি গুলো গ্রহণ করা বা বাইরে বের হয়ে আসাটা খুব রিস্কি, সেটা নিয়ে যদি কিছু বলতেন। এখন সত্যি কথা বলতে কি, ক্যান্সারের পেশেন্ট যারা আছে, স্বাভাবিক মানুষের যেরকম রিস্ক তাদেরও সেরকম রিস্ক আছে, কিন্তু ক্যান্সারের পেশেন্টদের সমস্যাটা আরেকটু বেশি। কারণ কিছু কিছু অসুখ আছে যেগুলো ক্ষেত্রে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা কম থাকে, যাদেরকে বলা হয় ইমিউনোসাপ্রেস। তো এই ক্যান্সারের পেশেন্ট যারা থাকে তারা ইমিউনোসাপ্রেস পেশেন্ট হিসেবে আমরা ধরে থাকি। তো সাধারণত সাধারণ মানুষের যেরকম সম্ভাবনা আছে করোনা ভাইরাসে ইনফেক্টেড হওয়া, তেমনি একইভাবে ক্যান্সারের পেশেন্টদের আছে, তবে তাদের ঝুঁকিটা একটু বেশি। আচ্ছা। আর এই সময়টায় আমরা কিন্তু দেখা যায় যে নরমালি আমরা যখন বাহিরে বের হচ্ছি তখন কিন্তু আমরা নরমালি একটা সেফটি মেনটেন করে নিচ্ছি, লাইক আমরা যেমন দেখা যায় মাস্ক পরছি, গ্লাভস পরছি, গ্লোভস পরছি, তারপর দেখা যায় যে মোটামুটি সেফটি নিয়ে কিন্তু আমরা পিপিএ পরে হয়তো বা দেখা যায় কেউ কেউ পিপিএ পরে বের হচ্ছে। তো সবাই কিন্তু আমরা নরমালি বের হলেই সেফটি অবলম্বন করছি। তো সেই দিক থেকে যারা ক্যান্সারের রোগী আছে তারা যখন হাসপাতালে আসবে এই থেরাপি গুলো নিতে, তাদের জন্য এক্সট্রা কি কেয়ার নেওয়া উচিত? এই মুহূর্তে কি কি সেফটি গুলো এক্সট্রা তাদের নেওয়া উচিত? আচ্ছা, প্রশ্নটা ভালো। আমি যেহেতু ঢাকা মেডিকেল কলেজে আছি, আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা কথা বলি। আমার কাজ হলো আমি ঢাকা মেডিকেলের আউটডোর কন্ট্রোল করে থাকি, আউটডোর এবং ডে কেয়ার। তো এখানে যে পেশেন্টরা আসে তারা বেশিরভাগই ঢাকা শহরের বাইরে থেকে, ঢাকা জেলার বাইরে থেকে আসে। কাজেই তাদেরকে আসতে হলে আসলে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভয়েড করে তারা আসতে পারার চান্সটা খুব কম, যেহেতু বেশিরভাগ পেশেন্ট খুবই পুয়ার থাকে। তো সবচেয়ে ভালো হয় তারা যদি আগের দিন ঢাকায় এসে কোনো জায়গায় একটা থাকার ব্যবস্থা করে, তারপরে যদি ঢাকায় আসে তাহলে সেটা মনে হয় ভালো হয়। এক। 2 নাম্বার, যদি তারা পাবলিক ট্রান্সপোর্টে আসে তাহলে অন্তত পক্ষে তারা যেন প্রপার প্রোটেকশন নিয়ে আসে। যেমন মুখে অবশ্যই যেন মাস্ক থাকে। মাস্ক মানে যে আমাদের মতো N95 ব্যবহার করতে হবে তা না, অন্তত পক্ষে 2টা লেয়ারের কাপড়ের মাস্ক যেন তারা ব্যবহার করে। হাতে গ্লাভস পরতে পারলে ভালো, না পরতে পারলে সমস্যা নেই, কিন্তু হাতে যেন একটা হ্যান্ড স্যানিটাইজার বা এরকম কিছু একটা থাকে। আর ওনার সাথে যে অ্যাটেন্ডেন্স বা ওনার সঙ্গে যে যারা ওনাকে নিয়ে আসবে হাসপাতালে, তারাও যেন এই জিনিসটা মেনটেন করে আসে। কারণ অবশ্যই, কারণ যে কারো কাছ থেকেই আসতে পারে, সেটা যে আরেকজন পেশেন্ট থেকে আসবে বা এমন তো কথা না, ওনার নিজের অ্যাটেন্ডেন্স থেকে ওনারা আসতে পারে। এইটাই। আর দ্বিতীয় আরেকটা বিষয় হলো হাসপাতালে আসলে, সরকারি হাসপাতালে অবশ্যই ভিড় থাকে, সব সময় থাকে, এখনো আছে। তো ওনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে এখন যেহেতু আমাদের একটা সামাজিক দূরত্ব মেনটেনের একটা কথা চলে এসেছে, কাজে ওনাদেরকে ভিড় যে জায়গায় আছে ওভাবে থাকলে চলবে না, একটু গ্যাপ গ্যাপ দিয়ে দাঁড়াতে হবে। এটা হলো নিজের প্রয়োজনে, নিজের বাঁচার প্রয়োজনে এই কাজটা করতে হবে। আচ্ছা, তো স্যারের কাছে জানতে চাইবো এই যে হাসপাতালে এত রোগী আসছে, তো শুধুমাত্র যে করোনা ইমিডিয়েট করোনা রোগী আছে তা কিন্তু নয়। আমরা তো দেখা যায় যে 15 দিন পর্যন্ত আমরা শনাক্তই করতে পারছি না যে আমাদের মধ্যে আসলে করোনা ভাইরাস আমরা কি ক্যারি করছি কি করছি না। তো সেই দিক থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিন্তু এই মুহূর্তে সেফ রাখা উচিত, মানে প্রত্যেকটা মানুষ থেকে কিন্তু আমাদের নিজেদেরকে সেফ রাখা উচিত। সেই দিক থেকে আমি যদি জানতে চাই যে যারা নর্মাল রোগীরা আছে, তো তারা এই মুহূর্তে হাসপাতালে কর্তৃপক্ষ তাদের জন্য কি
স্টেপ নিয়েছে যারা সাধারণ রোগী রয়েছে বা যারা করোনার রোগী রয়েছে? যেহেতু করোনার পেশেন্ট যারা আছে তাদের জন্য সেটা ঢাকা মেডিকেল কলেজে তাদের জন্য আলাদা করোনা ইউনিট আছে, সেটা মনে হয় আপনারা জানেনই। বার্ন ইউনিট এবং মেডিসিন ইউনিট 2 বিল্ডিং যেটা সেটা তাদের জন্য আছে। আর আমরা যেগুলো যাদেরকে দেখি যারা ডায়াগনোজ করোনা পেশেন্ট না, অথবা আমি যাদেরকে দেখি ক্যান্সার পেশেন্ট যারা হয় করোনা অথবা করোনা না, তো এদের জন্য আমরা যেটা করেছি সেটা হলো পেশেন্টরা আসার পরে, যেহেতু আউটডোরে ভিড় হয়, আমাদের আউটডোর দুই তলা যেহেতু আছে, আমরা পেশেন্টদেরকে আগে সবাই এসে দোতলায় এসে একটা জায়গায় চেয়ারে বসে থাকি। তো আমরা এটার পরে যেটা করেছি যে ডিস্টেন্স মেনটেনের জন্য আমরা নিচতলায় কিছু চেয়ারের ব্যবস্থা করেছি। পেশেন্ট এবং অ্যাটেন্ডেন্স বলেছি যে এখানে ওনারা নিজেরা ডিস্টেন্স মেনটেন করে বসবে। যাদেরকে আমরা ডাকবো তাদেরকে মোটামুটি 10 জন করে পেশেন্ট উপরে আসবে এবং দূরত্ব মেনটেন করে একজন পেশেন্ট আমার রুমে ঢুকবে, আমি তাদেরকে দেখবো এবং একজন পেশেন্ট বের হয়ে যাওয়ার পরে আমি প্রপার যেভাবে আপনার স্প্রে করা দরকার বা একটু জীবাণুনাশক ব্যবহার করা দরকার সেই জীবাণুনাশক ব্যবহার করে আবার দ্বিতীয় পেশেন্টকে, মানে আমার পক্ষ থেকে যতখানি সম্ভব আমরা ঢাকা মেডিকেলের চেষ্টা করি। ওকে স্যার, আপনার কাছে এই ব্যাপারে আরেকটু বিস্তারিত জানবো, বাট তার আগে আমার কিছু কোশ্চেন ছিল। সেটা হচ্ছে, দেখা যায় যে অনেক রোগী হয়তোবা কাছের হাসপাতালগুলোতে দেখিয়ে থাকে, আবার অনেক রোগী হয়তোবা একটু দূরের থেকে আসে। তো ঢাকা মেডিকেল কলেজে তো অনেক রোগী এসে থাকে, দেখা যায় ঢাকার বাইরে থেকেও অনেক রোগী আসে। তো যারা দূর থেকে আসে তাদের জন্য যদি কিছু বলতেন এই মুহূর্তে তারা কি করতে পারে? ধন্যবাদ। আসলে বিষয়টা হলো যে অনেক পেশেন্টই আসে যারা আসলে একজন ডাক্তার অথবা একটা ইনস্টিটিউটে দেখিয়ে তারা মনে মানে মানে তারা নিজেদের স্বাচ্ছন্দ্য বোধ করে। অনেক সময় দেখা যায় যে চিটাগাং মেডিকেল কলেজেও না দেখে চিটাগাং এর রোগী ঢাকায় আসছে, তাদেরকে অনেক সময় বললেও তাদেরকে চিটাগাং এ দেখানো যায় না। কিন্তু আসলে এই অবস্থায় করোনার এই সময়টাতে আমার মনে হয় তারা এই ঝুঁকি নিয়ে এত দূর রাস্তা আসা যাওয়া না করে, আমার মনে হয় বাংলাদেশের সবগুলো পুরনো মেডিকেল কলেজে একটা করে ক্যান্সার বিভাগ আছে এবং সেখানে রেডিওথেরাপি না হোক কেমোথেরাপির ব্যবস্থা আছে। তারা যদি মনে করে যে তাদের পক্ষে সুবিধা হয়, কোনো সমস্যা যদি না থাকে, তারা নিজেদের অঞ্চলের যে মেডিকেল কলেজ সেখান থেকে তারা নিতে পারে। আর আমরা আমাদের ঢাকা মেডিকেল কলেজ থেকে যে কেমোথেরাপিটা শুরু করে দিই, সেখানে পরিষ্কার ভাবে কার্ডের মধ্যে লেখা থাকে কি ডোজে কি ওষুধ কার পরে কি দিতে, এটা যে কোনো একজন অনকোলজিস্ট ক্যান্সার বিশেষজ্ঞ দেখলেই বুঝতে পারবে। কাজে ওনারা যদি মনে করে ওনাদের সমস্যা যদি না হয়, ওনারা নিজেদের লোকাল মেডিকেল কলেজে দেখাতে পারে, কোনো সমস্যা নেই। আমার মনে হয় এত রিস্ক নিয়ে ঢাকা শহরে আসা, বিশেষ করে ঢাকা যেহেতু এখন রেড জোনের মধ্যে পড়ে গেছে, এত দূর কষ্ট করে আসার জন্য মনে হয় ওখানে নিলে ওনার জন্য ভালো। কারণ ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আপনি জানেন যে রেগুলারিটি মেনটেন করা একটা বিষয়, নির্দিষ্ট সময় পর পর কেমো বা রেডিওথেরাপি নিতে হয়। এখন এই লকডাউনের মধ্যে আসতে আসতে পারবে কি পারবে না ঢাকা শহরে, 21 দিনের জায়গায় 30 দিনে আসলো, তার তো রেজাল্ট তো নর্মালি যেভাবে পাওয়া উচিত। ঢাকা আসাটাই কিন্তু এই মুহূর্তে চ্যালেঞ্জিং একটা ব্যাপার। হ্যাঁ, ঢাকা আসা চ্যালেঞ্জিং, আর ঢাকা শহরে চলাফেরা করাও বা ঢাকার বাইরের মানুষের জন্য আরো চ্যালেঞ্জিং। কাজে 21 দিনে কেমোথেরাপিটা যদি উনি 30 দিন 35 দিনে দেন, তাহলে তো উনি যে রেজাল্টটা আমরা আশা করি 21 দিনে দিয়ে সেটা তো আমরা পাবো। ঠিক আছে। তো স্যার, এই অবস্থায় এমন কি কোনো ওয়ে আছে যে তারা বাসা থেকে এই থেরাপি গুলো নেওয়া কি কোনোভাবে পসিবল? কোশ্চেনটা ভালো, কিন্তু আসলে সমস্যা যেটা হচ্ছে যে কেমোথেরাপি বিষয়টা একটু জটিল। হ্যাঁ, কেমোথেরাপি রেডিওথেরাপিতে আসলেই সম্ভব না, কারণ এটা আপনি জানেন যে রেডিওথেরাপি মেশিন আলাদা, এক্সরে মেশিন থাকে, এটা আসলে ইনস্টিটিউট এবং বড় হাসপাতাল ছাড়া সম্ভব না। আর থাকলে শুধু কেমোথেরাপি। তো কেমোথেরাপি যে বিষয়টা আছে এটা হলো, কেমোথেরাপি ড্রাগস গুলো আসলে নর্মাল ড্রাগস এর মতো না। ঠিক আছে, আমরা মুখে খাওয়ার ট্যাবলেট বলতে গেলে খুবই কম। বেশিরভাগ ক্লাসিক্যাল কেমোথেরাপি ড্রাগই হলো স্যালাইনের মধ্যে দিয়ে তারপর সেটা আপনার আইভি অর্থাৎ শিরার মধ্যে সেটা দেওয়া হয়। এবং কেমোথেরাপি ড্রাগ গুলো দেওয়ার আগে পেশেন্টের ফিটনেস দেখা, এবং কেমোথেরাপি দেওয়ার সময় অবশ্যই একজন ফিজিশিয়ানের উপস্থিত থাকতে হয়। ফিটনেস থাকার পরেও দেখা যায় যে পেশেন্ট কেমোথেরাপি চলার সময় বিভিন্ন সমস্যা হতে পারে, অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, টক্সিসিটি হতে পারে, এগুলো ম্যানেজ করতে হবে। আর কি ডোজে দেওয়া হবে, কতক্ষণে দেওয়া হবে, কত ড্রপে পার মিনিটে দেওয়া হবে, এগুলো একটা বিশাল হিসাবের বিষয়। এটা পেশেন্ট আসলে বাসায় কোন মেডিকেল পার্সনের উপস্থিতি ছাড়া করাটা আমার মনে হয় এটা বিবেচনার কাজ হবে। অনেক বেশি। আচ্ছা, তো স্যারের কাছে জানতে চাইবো স্যার, অবশ্যই শুধুমাত্র যে করোনার রোগীদের যে এই মুহূর্তে রিস্ক তা কিন্তু নয়, তার থেকে বেশি রিস্ক বলবো যে যারা ডক্টররা আছেন এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে, তাদের কিন্তু রিস্ক অনেক বেশি। তো প্রত্যেকটা অবশ্যই তো আপনারা রোগীদের দেখছেন, তো রোগীদের আপনার সুস্থ না থাকলে কিন্তু আসলে রোগীদের দেখবে কে, সেটাও কিন্তু একটা কথা। তো সবার প্রথমে যে সেফটির ব্যাপারটা, নিজেদের সেফটি কিন্তু প্রথমে এনশিওর করতে হয়। তো সেই দিক থেকে আপনারা কি কি সেফটি গুলো মেনটেন করছেন চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে? সেফটি আসলে শুধু যে আমাদের তা তো না, আমাদের ফ্যামিলির সেফটি একটা বিষয় আছে।
তাই না? একদম। আমরা যেটা করি, যেটা আমাদের আউটডোরে যেটা হয়, ঢাকা মেডিকেল অন্য ইনস্টিটিউটের বিষয়টা আমি ঠিক জানি না, আমাদের যেটা হয় সেটা হলো আমাদের ঢাকা মেডিকেল কলেজে মোটামুটি পিপি, গ্লাভস এবং গগলস এগুলো সাপ্লাই ভালো আছে। গত মার্চ মাস থেকে আমরা মোটামুটি ভালো সাপোর্ট পেয়ে যাচ্ছি সরকারের কাছ থেকে বা ডিরেক্টর সাহেবের কাছ থেকে পেয়ে যাচ্ছি। আমরা যথারীতি পিপি, গ্লাভস, মাস্ক যা কিছু দরকার আমরা প্রোটেকশন নিয়ে পেশেন্টদেরকে দেখি। যতখানি পারি আমরা চেষ্টা করি মানবিকভাবে পেশেন্টদেরকে দেখা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট। আর হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যদি জিজ্ঞেস করি যে এই মুহূর্তে কি কি স্টেপ গুলো নেওয়া হয়েছে এক্সট্রা ভাবে করোনার উদ্দেশ্যে? করোনার উদ্দেশ্যে হলো আমাদের ঢাকা মেডিকেল কলেজের ব্যাপারটা জানেনি, তো আলাদাভাবে সব জায়গায় পত্রিকা আসছে যে আলাদা দেখা যাচ্ছে যে আমাদের বার্ন ইউনিট যেটা, সেখানে সাসপেক্টেড করোনা পেশেন্ট যারা এখন ডায়াগনোজ, এই পেশেন্ট গুলো আছে বার্ন ইউনিটে। আর মেডিসিনের যে পুরোনো নতুন বিল্ডিং যেটা মেডিসিন বিল্ডিং 2 নম্বর বিল্ডিং, সেখানে প্রায় এই 6-7 তলা বিল্ডিং এর পুরোটা জুড়ে প্রায় 2000 বেড পুরোটাই ভর্তি ছিল করোনা ডায়াগনোজ পেশেন্ট। এদের জন্য আলাদা ডেডিকেটেড তারা তারা হলো এখানে পেশেন্টদেরকে 1 মাসের জন্য তারা ওখানে যায়, 7 দিন করে ডিউটি করে এবং তারা বাইরে হোটেলে কোয়ারেন্টাইনে থাকে 14 দিন, এরপরে তারা 7 দিনের জন্য বাসায় যায়। মানে প্রায় 1 মাসের জন্য তারা বলতে গেলে বাসায় বাইরে থাকে। যদি আমরা এখন মানে আমরা করোনা ডেডিকেটেড পেশেন্ট দেখি না, আমরা ক্যান্সার পেশেন্ট দেখি, কিন্তু ডেডিকেটেড পেশেন্ট যারা দেখে তারা এভাবেই কষ্ট করে ডিউটি করে যাচ্ছে। মূল ফাইট কিন্তু আসলে তারাই করছে এই মুহূর্তে, এবং আমি বলবো হাসপাতালের যারা কর্তৃপক্ষরা আছে সবাই কিন্তু এই মুহূর্তে অনেক রিস্ক নিয়ে কিন্তু কাজ করছে। ইভেন শুধু যে নিজের রিস্ক তা কিন্তু নয়, দেখা যায় যে ফ্যামিলির একটা ব্যাপার কিন্তু থাকে, সেই টেনশনটা মাথায় নিয়ে কিন্তু তারা কাজগুলো করছে। তো সেই দিক থেকে অবশ্যই ডাক্তারদের কিন্তু আমাদেরকে অবশ্যই প্রথম সারিতে আমরা রেসপেক্ট দিচ্ছি এই মুহূর্তে, অনেক বেশি শ্রদ্ধা জানাচ্ছি। আর যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন আপনারা বুঝতেই পারছেন চলছে কিন্তু মানবিক মানুষ এই প্রোগ্রামটি, এবং এই বিশেষ প্রোগ্রামটি কিন্তু আমরা এই করোনাকালীন সময়টার উদ্দেশ্যে কিন্তু করা, এবং এই ক্রাইসিসের মধ্যে, গ্লোবাল একটা ক্রাইসিসের মধ্যে যারা কিনা বিভিন্ন ভাবে মানুষকে সহায়তা দিয়ে আসে, তাদেরকেই কিন্তু আমরা এই প্রোগ্রামে আনার চেষ্টা করে আসছি। আর আমাদের এই যে প্রোগ্রামটি আপনারা দেখছেন, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রেজেন্স মানবিক মানুষ, যে প্রোগ্রামটি আপনারা কিন্তু পিপলস রেডিও 91.6 এফএম যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে চলে আসলে কিন্তু ডিরেক্ট লাইভে আমাদের সাথে কানেক্ট হয়ে যেতে পারছেন, এবং জাস্ট আমাদেরকে পিন পোস্টে কমেন্ট করে জানালেই হয়ে যাবে আপনার কথাগুলো। তো ঝটপট জানিয়ে ফেলুন কমেন্ট বক্সে আপনার কথাগুলো। আর চলে যাচ্ছি স্যারের কাছে। স্যারের কাছে জানতে চাইবো যে স্যার, এই যে সময়টার মধ্যে আপনারা বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন, তো কিছুক্ষণ আগে বলছিলাম যে আসলে রিস্ক নিয়েই কিন্তু কাজ করছেন, তো কতটুকু চ্যালেঞ্জের মধ্যে আপনারা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে সেবা দিচ্ছেন, বা সেবা দিতে গিয়ে কি কি চ্যালেঞ্জের ফেস করছেন, আসলে সেই জিনিসগুলো নিয়ে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ধন্যবাদ। আসলে ঢাকা মেডিকেল কলেজের ক্যান্সার ডিপার্টমেন্ট যেটা আছে, সত্যি কথা বলতে যে আমরা করোনা চালুর আগেও যে করতাম, এখনো কিন্তু ঠিক সমানভাবে সেবা দিয়েছি। আমরা কখনোই বলছি না যে করোনা চালু আছে, শুরু হয়েছে এই জন্য আমরা পেশেন্টকে ভর্তি দিব না বা চিকিৎসা দেবো না, কখনোই আমরা কথা বলি। আমাদের ডিপার্টমেন্ট সব বিষয়ে খুব স্ট্রিক্ট। শুধু মাঝে লকডাউনের সময় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশ ছিল যে আউটডোর 12টা পর্যন্ত খোলা থাকবে, আমরা সেটা মেনে নিয়েছিলাম। এখন লকডাউন শেষ হওয়ার পরে যেহেতু এখন বলা হচ্ছে পূর্ণ টাইম অফিস চলবে 8টা থেকে 2টা, আমাদের আউটডোর খোলা আছে। আউটডোর ডেকে সম্পূর্ণভাবে খোলা, যে কোনো সময় পেশেন্ট আসলে সেখানে আমাদের ডাক্তারদেরকে পাবে। আর আমরা যেটা বলছিলেন যে কি চ্যালেঞ্জ ফেস করছি, চ্যালেঞ্জ হলো দুটা। 1 নম্বর কথা হলো যে ক্যান্সারের চিকিৎসা বিষয়টা হলো একটা মাল্টিডিসিপ্লিনারি বিষয়। শুধুমাত্র আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে পেশেন্টের ট্রিটমেন্ট দিতে পারবো এমনটা না। পেশেন্ট ডায়াগনোসড হবে, ডায়াগনোসড হওয়ার পরে ডায়াগনোসিসের উপায়টাই হলো প্রথমে তার বায়োপসি করতে হবে, যে কোনো টিউমার থেকে বায়োপসি হবে, সেই বায়োপসি করবে হিস্টোপ্যাথোলজিস্ট। তারপরে পেশেন্টটা আমার কাছে আসার পরে আমি তার স্টেজ নির্ণয় করার চেষ্টা করব। তখন আমি তার একটা এক্স-রে দিব, আল্ট্রাসোনোগ্রাম, সিটি, এমআরআই যেটা দরকার, তো সেটার জন্য আমি কিন্তু পাঠাবো রেডিওলজিস্টের কাছে। হ্যাঁ, তারপরে সেখান থেকে পেশেন্ট আমার কাছে যখন আবার, হ্যাঁ আমি এখন শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, কিন্তু আপনার ছবিটা ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, আই থিংক নেটওয়ার্কের কিছু প্রবলেমের কারণে আমরা দেখতে পাচ্ছিলাম যে ওকে ফ্রিজ হয়ে আছে। সো যারা এই মুহূর্তে আমাদের সাথে কানেক্ট হয়ে আছেন তাদের সবাইকে বলবো যে জাস্ট আমাদের সাথে কানেক্ট হয়ে থাকতে হবে, কিছুক্ষণের মধ্যে হয়তো স্যার আমার সাথে আবার কানেক্ট হয়ে যাবে। আর যারা এই মুহূর্তে শুনছেন তাদেরকেই বলছি যে এই যে করোনাকালীন সময়টার মধ্যে আমরা কিন্তু সবাই একটা গ্লোবাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং দেশের প্রত্যেকটা সেক্টর কিন্তু হ্যাম্পার হচ্ছে, এবং সেই জায়গাটা থেকে কিন্তু
ডক্টররা বিভিন্নভাবে চেষ্টা করে আসছে যে মানুষদেরকে সাহায্য করার জন্য। আমরা যদি দেখি যে বাংলাদেশের প্রত্যেকটা ডক্টর কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্নভাবে মানুষকে সাহায্য দিচ্ছে, এবং বাইরের দেশগুলোতেও কিন্তু আমরা এরকম অনেক প্রুফ পেয়েছি। তো সবকিছু মিলিয়ে আমরা কিন্তু বলা চলে ডাক্তাররা এই মুহূর্তে কিন্তু অনেকটা রিস্ক নিয়ে, সবচেয়ে বেশি রিস্ক নিয়ে কিন্তু মানুষের সবচেয়ে বেশি সেবা দিয়ে যাচ্ছে। তো যারা এই মুহূর্তে শুনছেন আমাদেরকে এবং ক্যান্সারের রিলেটেড যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা এই করোনা সিচুয়েশনে আসলে আমাদের কি করা উচিত, বা যারা ক্যান্সারের রোগী আছেন তো তাদের কি করা উচিত, বা ক্যান্সারের প্রথম স্টেজ নিয়ে যদি কারো কোশ্চেন থেকে থাকে, সবকিছু মিলিয়ে যদি আপনার কোনো কোশ্চেন থাকে সবকিছু কিন্তু আপনি জানিয়ে দিতে পারেন। আর জানাতে হলে অবশ্যই পিপলস রেডিও 91.6 FM যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে চলে আসলেই কিন্তু হয়ে যাচ্ছে। জাস্ট আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে ফেলতে হবে, লাইভে জাস্ট কমেন্ট করে জানালে হবে। আর অলরেডি আমাদের সাথে অনেকেই দেখতে পাচ্ছিলাম কানেক্ট হয়ে আছেন। ওকে, তো যারা আছেন তাদেরকে বলছি জাস্ট কমেন্ট করে জানাতে হবে আপনার কথাগুলো। আর আমাদের এই যে প্রোগ্রামটি বিজ্ঞান ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রেজেন্ট মানবিক মানুষ যে প্রোগ্রামটি আমরা কিন্তু সপ্তাহে 2 দিন করছি, সোমবার এবং বৃহস্পতিবার। তো অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকবেন। আর এই যে সিচুয়েশনের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে কালকে থেকে কিন্তু আবার লকডাউন দিয়ে দিয়েছে, এবং আজকেও কিন্তু মৃত্যুর সংখ্যাটা যদি বলি বা আমাদের নতুন শনাক্ত যে ক্যান্সার আমাদের সাথে অলরেডি হ্যালো হ্যালো স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। হ্যালো স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি। Can you show please? স্যার, আমাকে খুব ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। সো সাম টেকনিক্যাল প্রবলেমের কারণে কিন্তু আমরা একটু ইন্টারাপ্ট হয়েছিল, সো নো প্রবলেম। ওকে, আমাদের এই মুহূর্তে যারা ভিউয়ার্স কানেক্ট হয়ে আছেন তাদের সবার উদ্দেশ্যেই বলছি, এই মুহূর্তে কিন্তু চলছে বিজ্ঞান ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রেজেন্ট মানবিক মানুষ, এবং এই প্রোগ্রামটিতে আমরা কিন্তু চেষ্টা করি যারা কিনা করোনাকালীন এই সময়টাতে বিভিন্নভাবে মানুষকে সহায়তা করে আসে তাদেরকেই আনার জন্য। তো আজকেও কিন্তু আমাদের সাথে একজন রেডিও থেরাপিস্ট আছেন। আর এছাড়া ওকে, আমাদের সাথে কমেন্ট বক্সে অলরেডি অনেকগুলো কমেন্ট চলে এসেছে, অবশ্যই সবার কমেন্ট গুলো নিবো, বাট তার আগে স্যারের কাছে চলে যেতে চাচ্ছি।
তো স্যারের কাছে জানতে চাইবো যে স্যার ক্যান্সারের ফার্স্ট স্টেপ গুলোতে কি কি সিমটম দেখা দিয়ে থাকে সেই জিনিসটা নিয়ে জানতে চাইবো। বিকজ দেখা যায় একজন সাধারণ মানুষ কখন বুঝতে পারবে যে তার আসলে করোনা এই সময়টার মধ্যে তাদের সিমটম দেখা দিচ্ছে যা ক্যান্সারের, বা ডাক্তারের কাছে কখন যেতে হবে? ধন্যবাদ। আসলে ক্যান্সার জিনিসটা একটা অনেক বড় জিনিস। এই সিমটম গুলো আসলে ডিপেন্ড করে কোন অর্গানে ক্যান্সার হয়েছে এটার উপর। সাধারণভাবে আমরা যেটা দেখতে পাই যে পেশেন্টের ওজন কমে যায়, পেশেন্টের ক্ষুধা কমে যায়, পেশেন্টের অনেকে দেখা যাচ্ছে একটানা ডায়রিয়া হতে থাকে, অনেকে খাবারের রুচি থাকে না, বমি হয়, এরকম থাকে, শরীরের বিভিন্ন জায়গায় চাকা বা পিঙ্কের মতো দেখা যায়। এটা হলো আপনার যেটা জেনারেল সিমটম। তার মানে কিন্তু এই সিমটম গুলো দেখা দিলে যে ক্যান্সার তা না, ক্যান্সার হচ্ছে তা শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, অথবা কাশির সাথে রক্ত জমে বিভিন্ন জায়গায় ছোট ছোট চাকা এরকম কিছু কিছু। আচ্ছা, তো এই যে প্রাথমিক স্টেপের কথাগুলো যেগুলো বললেন যে এই স্টেজটাতে আসলে কি কি আহ আপনারা এই সময়টাতে কি কি চিকিৎসা দিয়ে থাকেন সেই জিনিসটা নিয়ে যদি বলতেন আমাদের। প্রাথমিক স্যার স্টেজে আমার আসলে শুনতে ডিপেন্ড করবে কোথায় ক্যান্সার হয়েছে, সেই জিনিসটা একটা বিরাট ফ্যাক্টর। হ্যাঁ, আমি শুনতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা, ক্যান্সারের স্টেজ আসলে চারটা। হ্যাঁ, সাধারণত বেশিরভাগ ক্যান্সারের স্টেজ চারটা। তো গ্রসলি আমি এত জটিলতার মধ্যে না দিয়ে যদি বলি, সেটা হলো স্টেজ 1 এবং 2, এটা সাধারণত ধরা হয় যে মোটামুটি নিশ্চিতভাবে কিউরেবল। তো এইগুলোতে আমরা প্রথমে যেটা দেখি যে এই টিউমারটা আছে, এটা কি প্রথমে সার্জারি করা সম্ভব কিনা, বা যদি সার্জারি করা সম্ভব হয় আমি সার্জনের কাছে পাঠিয়ে দিই, উনি সার্জারি করেন, করার পরে আমাকে একটা হিস্টোপ্যাথোলজি রিপোর্ট পাঠান, যেখানে বলা থাকে ওনার সার্জারিটা কেমন হলো, মার্জিনের কি অবস্থা, বা টিউমারটা আসলে কিরকম সেটা সম্পর্কে বিস্তারিত আমাকে একটা ধারণা দেওয়া হয়। তো সেটার উপর বেসিস করে আমি এরপর কেমোথেরাপি অথবা রেডিওথেরাপির চিন্তা করি। এটাও ডিপেন্ড করে আসলে যে টিউমারটা হয়েছে, ক্যান্সারটা হয়েছে, সেটা আসলে কি ধরনের। কোনো কোনো ক্যান্সার আছে যেটা কেমোথেরাপিতে রেসপন্স করে, কোনোটা আছে রেডিওথেরাপিতে করে, কোনোটা দুটাতেই করে। তো এটা ক্যান্সারের চরিত্রের উপর ভিত্তি করে আমরা চিকিৎসাটা দিই। আর স্টেজ 3 যেটা হয়, এটা মোটামুটি ওভারঅল বলতে গেলে এই ধরনের ক্যান্সার গুলো প্রথমে সার্জারি করার মতো অবস্থায় থাকে। এগুলো আসলে আমরা প্রথমে কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে চেষ্টা করি এটাকে সাইজে ছোট করতে, যাতে এটা প্রপারলি সার্জারি করা যায়। আমরা মোটামুটি কেমোথেরাপি রেডিওথেরাপিতে সাইজ ছোট করে সার্জারি কথা পাঠাই, তারপর ওনারা সার্জারি করে আমাদের কাছে আবার রিপোর্ট সহ পাঠান, আমরা দেখি এরপর সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে কিছু লাগবে। আর স্টেজ 4 যেটা, এটা হলো সাধারণত শেষ পর্যায়ে। এটা এই অবস্থায় হলে আসলে ক্যান্সারটা সারা শরীরে ছড়িয়ে পড়ে। তো এই অবস্থায় আসলে কিউরেটিভ ইন্টেনশন, অর্থাৎ পেশেন্টকে পুরোপুরি সুস্থ করার সম্ভাবনা বলতে গেলে নেই। তো এই অবস্থায় আমাদের উদ্দেশ্য থাকে পেশেন্টের কষ্ট কমানো, সিমটম কমানো, যাতে পেশেন্ট যতদিন বেঁচে থাকে একটু আরামে বেঁচে থাকে। তো এই জন্য আমরা সাধারণত কেমোথেরাপি দিই, যদি পেশেন্টের পেইন থাকে পেইন কিলার দিই, অথবা পেশেন্টের যদি বমি হচ্ছে আমরা অ্যান্টিএমিটিক দিই, কিংবা পেশেন্টের কোনো সিভিয়ার ব্লিডিং হচ্ছে আমরা একটা আর্জেন্ট রেডিওথেরাপি দিই। তো এই ধরনের পেশেন্টদের দেখাশোনার জন্য আমাদের ক্যান্সার বিশেষজ্ঞদের মধ্যে আলাদা একটা ডিপার্টমেন্টই আছে, প্যালিয়েটিভ থেরাপি। ওনারা সাধারণত এই পেশেন্টগুলোকে দেখে থাকেন। ধন্যবাদ। আচ্ছা, তো এই যে থেরাপি গুলোর কথা বললেন বা স্টেজ গুলোর কথা বললেন, তো আপনারা এই সময়গুলোতে আসলে ঢাকা মেডিকেল কলেজে কি কি মেশিন ব্যবহার করা হয় সেগুলো নিয়ে যদি আমাদেরকে জানাতেন, বা এই মেশিন গুলো কতটুকু মানে আপগ্রেডেড হয়েছে আগেরকার সময় থেকে। আচ্ছা, ঢাকা মেশিন আছে দুটা, তার মধ্যে একটা হলো লাইনেট মেশিন আর আরেকটা হলো কোবাল্ট 60 মেশিন। দুটো মেশিনে রেডিওথেরাপি দেওয়া হয়। তবে বেশ কিছুদিন হলো আমাদের যে লাইনেট মেশিন যেটা আছে এটা আউট অফ অর্ডার, কাজে আমরা কেমোথেরাপি রেডিওথেরাপি যেটা দেওয়া হচ্ছে সেটা আমরা কোবাল্ট 60 মেশিনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি, এবং মোটামুটি ভালোভাবে দিতে পারছি বেশিরভাগ ক্ষেত্রে, একটা সিম্পল ছাড়া। আর বাকি যেগুলো আছে কেমোথেরাপি, এগুলো সাধারণত মেশিন লাগে না, এগুলো যেটা বললাম যে স্যালাইনের মাধ্যমে আমরা কেমোথেরাপির ওষুধ দিয়ে এটা আমরা পেশেন্টের আইভি অর্থাৎ শিরা পথে আমরা এই চিকিৎসাগুলো দিয়ে থাকি। ওকে,
সো স্যার আমাদের সাথে অলরেডি কমেন্টসে অনেকেই কানেক্ট হয়ে আছেন। আচ্ছা, একজন আমাদেরকে জানাচ্ছিল, মাহফুজুর রহমান বলছেন যে স্যারের কাছে একটা কোশ্চেন আছে। এই মুহূর্তে গতকাল থেকে ওয়ার্ডে পেশেন্ট ভর্তি বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। যারা যারা 2-3 দিনের কেমো পেত তারা এখন কি করবে স্যার? আচ্ছা, ধন্যবাদ। এই বিষয়টা আপনাকে বিষয়টা আমি একটু বলি। বিষয়টা হলো যে আপনাকে বললাম যে আমাদের এখানে করোনা ইউনিট চালু হয়েছে। যেহেতু আমাদের প্রায় 2000 বেডের করোনা ইউনিট চালু হয়েছে এবং সেখানে ডিউটি ডাক্তার হিসেবে যেহেতু আমরা সবাই জানি যে আসলে করোনার ডাক্তার বলে আলাদা কিছু নাই। হ্যাঁ, করোনার ডাক্তার বলে যেহেতু আলাদা কিছু নাই, এখানে করোনা মেডিকেল কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে নিয়ে যাওয়া হয়েছে আপৎকালীন প্রয়োজন হিসেবে। এখন আমাদের যেটা করা হচ্ছে, ঢাকা মেডিকেল কলেজে এতদিন পর্যন্ত, গতকালের আগ পর্যন্ত আমাদের ডিপার্টমেন্ট থেকে কোনো পেশেন্ট, কোনো ডাক্তারকে নিয়ে যাওয়া হয়নি। কিন্তু গতকাল থেকে যেটা হয়েছে, আমাদের কর্তৃপক্ষ আমাদের মিড লেভেলের যারা ইনডোরে কাজ করেন প্রায় 1-2 জন বাদে সমস্ত ডাক্তারকে নিয়ে করোনা ইউনিটে নিয়ে গেছে। এখন বিষয়টা এখন মহামারীর সময় এটা আমাদের কন্ট্রোলে নেই। এখন কর্তৃপক্ষ যেটা ভালো বুঝেছে ওনারা সেটা করেছেন। এখন যেহেতু আমাদের ম্যান পাওয়ার বলতে গেলে এখন আর নেই, আমরা একটা লকডাউনের মধ্যে চিকিৎসা দিচ্ছিলাম, কোনোদিন আমরা কোনো রোগীকে ফেরত দিইনি। কিন্তু এখন যেহেতু আমাদের ডিপার্টমেন্টে ম্যান পাওয়ার নেই ইনডোরে চিকিৎসা দেওয়ার মতো, সেহেতু আমাদের পক্ষে আসলে ইনডোরে এই মুহূর্তে পেশেন্টকে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। এটা আমাদের আসলে আমাদের আওতার বাইরে। এখন এই ধরনের রোগী যারা আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো, ঢাকা শহরে আর যেগুলো সরকারি ক্যান্সার হাসপাতাল আছে, যেমন মহাখালীতে জাতীয় ক্যান্সার হাসপাতাল, ওখানে ম্যান পাওয়ার আছে। আপনারা যদি কষ্ট করে ওখানে যান, আমার মনে হয় সেটা আপনাদের জন্যই ভালো হবে। কারণ এই মুহূর্তে চিকিৎসা দেওয়ার মতো, ইনডোরে ভর্তি করে রোগীর চিকিৎসা দেওয়ার মতো লোকবল আমাদের এই মুহূর্তে। তবে আউটডোর আমাদের খোলা আছে এবং আউটডোরে ওনাদের যা প্রয়োজন, যেটুকু প্রয়োজন আমরা সেটুকু করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, তো স্যারের কাছে জানতে চাইবো যে স্যার আপনি কিছুক্ষণ আগে আমাদের বিভিন্ন স্টেজের মধ্যে যেই চিকিৎসাগুলো দেওয়া হয় সেটা নিয়ে বলছিলেন। তো আমি স্যারের কাছে জানতে চাইবো যে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি নিয়ে যদি কিছু বলতেন স্যার। কেমোথেরাপি, রেডিওথেরাপি আছে, এছাড়া আছে সার্জারি। তবে আমরা যেটা দিই কেমোথেরাপি, রেডিওথেরাপি, আমাদের কাছে কিছু মানে ক্যান্সারের টিউমার যেগুলো, এগুলো আসলে তাদের এক একজনের চরিত্র এক এক। কেউ কেউ কেমোথেরাপিতে রেসপন্স করে, যেটা আমি আগে বলেছি, কেউ কেউ রেডিওথেরাপিতে রেসপন্স করে, কেউ দুটোতেই করে, আবার কেউ দুটোতে কোনোটাতে খুব একটা ভালো করে। তো এটার উপর ভিত্তি করে আমরা কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়ে থাকি। যেমন আপনি ধরেন হেড নেকের ক্যান্সার, আমি একটা উদাহরণ দিই, যেমন মাথা গলার এই ক্যান্সার, এরা হলো রেডিওথেরাপিতে খুব বেশি সেন্সিটিভ। কাজে এই ধরনের পেশেন্ট গুলো যদি আসে, যদি আর্লি স্টেজে আসে, আমরা তাদেরকে সার্জারির জন্য পাঠাই। সার্জারি করার পরে আমরা রেডিওথেরাপি দিই। তবে যদি দেখা যায় যে আমাদের একটু অ্যাডভান্স স্টেজে চলে গেছে, তাহলে আমরা শুধু রেডিওথেরাপির সঙ্গে না, এর সঙ্গে সপ্তাহে সপ্তাহে একটা করে কেমো দিই। তবে এটার উদ্দেশ্য থাকে রেডিওথেরাপি যে কাজ করার শক্তি এটাকে বাড়ানো। ঠিক আছে, একইভাবে এখানে আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি। স্যার যেমনটা বলছিলেন কেমোথেরাপি বা রেডিওথেরাপি মাথা ব্যথা বা গলার ব্যথার জন্য হয়, তো এটার সিমটম গুলো নিয়ে একটু যদি স্যার বলতেন যে কোন সিমটম গুলো হলে আসলে আমি বুঝবো যে আমার এই মুহূর্তে ক্যান্সারের জন্য দেখানো উচিত বা আমার মানে আশঙ্কা রয়েছে। মানে আপনি বলতে যাচ্ছেন হেড নেক, মানে মাথা আর গলা? হ্যাঁ, মাথা এবং গলা। এখানে যেগুলো হয়, বেশিরভাগ পেশেন্টেরই আমাদের ক্যান্সার যেগুলো আসে সেটা হলো ল্যারিংসের ক্যান্সার। বাংলাদেশের বেশিরভাগ পেশেন্টেরই হয় এবং বিশেষ করে পুরুষ রোগীদের হয়, এবং তার মূল কারণটাই হলো গিয়ে আমাদের ধূমপানের অভ্যাস, তারপর পান, জর্দা, সুপারি, সাদা পাতা, এসব খাওয়ার অভ্যাস। এখানে যেটা হয়, প্রথমে যেটা হয় যে পেশেন্টের মুখমণ্ডলের গালে অথবা জিহ্বায় কোনো একটা জায়গায় ঘায়ের মতো হয়, যেটা প্রথমে খুব একটা ছোট থাকে এবং খুব একটা ব্যথা করে না। কিন্তু সমস্যা যেটা হয়, এই পেশেন্ট গুলো দেখা যায় অ্যান্টিবায়োটিক খেয়ে রেসপন্স করতে পারে না, তখন দেখা যায় এটা আরো বাড়তেই থাকে। এটা একটা, যদি মুখমণ্ডলের ভিতরে হয়। আর যদি এরকম হয় যে গলার ক্যান্সার, তাহলে দেখা যাবে না, তবে দেখা যাবে যে পেশেন্টের কাশি হবে। 2 নাম্বার যেটা দেখা যায়, পেশেন্টের কলার সত্ত্বেও পেশেন্ট ওষুধপত্র খেয়ে পেশেন্টের কন্টিনিউয়াস কাশি ভালো হচ্ছে না, শ্বাসকষ্ট হতে পারে, খাবার নিতে সমস্যা হতে পারে। আর একটু যদি রোগ বাড়ে তাহলে কাশির সাথে রক্ত আসবে। মোটামুটি সিমটম হলো এগুলো। আচ্ছা স্যার, রেডিওথেরাপিটা নিয়ে জানতে চাচ্ছি।
রেডিওথেরাপি বিষয়টা হলো, রেডিওথেরাপি একটা মেশিনে দেওয়া হয়। রেডিওথেরাপি মেশিনটা হলো অনেকটা, আপনি যদি এক্সরে মেশিন বা সিটি স্ক্যান মেশিন দেখে থাকেন, জিনিসটা হলো ওই রকমই। তবে এক্সরে মেশিন বা সিটি স্ক্যান মেশিনে আমাদের উদ্দেশ্য থাকে জাস্ট বুকে বা পেটের ভিতরে কি আছে সেটা ছবি তোলা। কিন্তু আমাদের রেডিওথেরাপি মেশিন যেটা থাকে, লাইনেট মেশিন যেটা, সেটার উদ্দেশ্য থাকে আর একটু হাই ডোজে এক্সরে দিয়ে পেটের ভিতরে বা শরীরের যে কোনো জায়গায় যে টিউমার গুলো থাকে সেই টিউমার গুলোকে কিল করে ফেলা। ঠিক আছে, আমরা নির্দিষ্ট পরিমাণ টিউমারের যে যে এরিয়াটা আছে ওই এরিয়াটাকে সিলেক্ট করে ওই এরিয়াটায় আমরা হাই ডোজ এক্সরে দিই। এটা হলো লাইনেট মেশিন। আর কোবাল্ট 60 মেশিন যেটা, কোবাল্ট 60 হলো এক ধরনের রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় পদার্থ, যে জিনিসটা মেশিনের ভিতরে এক জায়গায় থাকে এবং সেখান থেকে কন্টিনিউয়াস রেডিয়েশন বের হতে থাকে। এটা কোনো এক্সরে বা এরকম কিছু না, গামারের মতো রেডিয়েশন বের হতে থাকে। গামা রেটাকে কন্ট্রোল করে শরীরের যে জায়গায় দরকার ক্যান্সার আমরা সেটা। আর এছাড়াও আরো রেডিওথেরাপি আরো উন্নত মেশিন আছে, আইএমআরটি, ভিম্যাট, কিন্তু ওকে, তো স্যার এই থেরাপিগুলোর সাইড ইফেক্ট কেমন রয়েছে বা কি কি সাইড ইফেক্ট গুলো হয়ে থাকে আসলে থেরাপিগুলো দেওয়ার পর থেকে, সেটা নিয়ে জানতে চাচ্ছি। রেডিওথেরাপি না কেমোথেরাপি দুটোই? দুটোই। আচ্ছা, কেমোথেরাপির উপর যে সাইড ইফেক্ট গুলো হয় সেটা আসলে ডিপেন্ড করে কোন কেমোথেরাপি ড্রাগস দেওয়া হচ্ছে সেটার উপরে। এক একটা ড্রাগের কেমোথেরাপি দিলে টক্সিসিটি এক এক রকম। তবে সাধারণত যেটা দেখা যায়, বেশিরভাগ পেশেন্ট আমাদের কাছে যেটা কমপ্লেন করে যে কেমোথেরাপি নেওয়ার পর দুটো জিনিস হচ্ছে, পেশেন্টের বমি বমি লাগে অথবা বমি হয়। কেমোথেরাপি নেওয়ার 2-3 মিনিট পর পর বমি বমিটা চলতে থাকে। এছাড়া যেটা হয়, পেশেন্টের খাবারের রুচি চলে যায়, ক্ষুধা মন্দ হয়। আর দুটো জিনিস। তারপরে আরেকটা যেটা হয় যে পেশেন্টের ডায়রিয়া হতে থাকে অনেক সময়। সেজন্য আমরা জানি যে কোন ড্রাগস দিলে কেমোথেরাপি কি রিঅ্যাকশন হবে। সেজন্য আমরা কোনো পেশেন্টকে যখন কেমোথেরাপি দিই, তখন সেই কেমোথেরাপি দিলে যাতে এই টক্সিসিটি গুলো না হয়, সেজন্য আমরা আগে থেকে ওষুধ দিয়ে তারপর পেশেন্টকে কেমোথেরাপি গুলো দিয়ে থাকি। তারপরে কিছু না কিছু সমস্যা পেশেন্টের থাকে, তবে সেটা কন্ট্রোল করা যায়। আর কিছু কিছু কেমোথেরাপি ড্রাগস এর স্পেসিফিক ড্রাগস এর জন্য স্পেসিফিক টক্সিসিটি থাকে। যেমন ধরেন আমি বলি, কিছু ড্রাগস আছে যেগুলো দিলে পেশেন্টের অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে, তো সেটা যাতে আমরা না হয় সেটা আমরা ব্যবস্থা করে থাকি। আবার কিছু আছে কেমোথেরাপি ড্রাগস যেটা খেলে পেশেন্টের হাত পা ঝিনঝিন করতে থাকে, ব্যথা নখে বা পায়ের তলায় ঝিনঝিন করতে থাকে, পায়ের তলায় বালু বালু মনে হয়, তো এইগুলোর জন্য আমরা ব্যবস্থা নিয়ে থাকি। এটা হলো কেমোথেরাপির জন্য। আর রেডিওথেরাপির যে বিষয়টা হলো, রেডিওথেরাপি আসলে ডিপেন্ড করে যে আপনি কি ধরনের মেশিন দিচ্ছেন তার উপর। আমরা ঢাকা মেডিকেলে যেটা 2T মেশিনে রেডিওথেরাপি দিই, সেটার জন্য যেগুলো সমস্যা হতে পারে সেটা হলো, যে এলাকায় রেডিওথেরাপি দেওয়া হচ্ছে শুধুমাত্র সেই অর্গানটাকে একদম টার্গেট করে একদম মার্জিন এঁকে রেডিওথেরাপি দেওয়া যায় না। শুধু যেটা টিউমারের রেডিওথেরাপি পায় তা না, আশেপাশের অর্গানগুলো অল্প ডোজের রেডিওথেরাপি পায়, কাজে তাদের কিছু না কিছু সমস্যা হয়। যেমন ধরেন, যে এলাকায় রেডিওথেরাপি দেওয়া হচ্ছে সেই জায়গায় চামড়ার উপরে কালো হয়ে যেতে পারে, হ্যাঁ, তবে সেটা কন্ট্রোলেবল। তবে যদি ডোজে গোলমাল হয় বা অন্য কোনো পজিশনে গোলমাল হয় পেশেন্টের, তাহলে সেখানে আলসারেশন হতে পারে, তবে সাধারণত সেগুলো হয় না। আর কোন জায়গায় রেডিওথেরাপি দেওয়া হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে তার টক্সিসিটি। যেমন ধরেন লাংয়ের ক্ষেত্রে আমি যদি পেশেন্টের চেস্টে রেডিওথেরাপি দিই, তাহলে পেশেন্টের অনেক ক্ষেত্রে কাশি ডেভেলপ করে অথবা শ্বাসকষ্ট ডেভেলপ করে। অথবা যদি হলে আমি পেশেন্টের মলাশয় অথবা কোলনে, মলাশয়ে যদি আপনার রেডিওথেরাপি দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে ওই রেডিওথেরাপি পেশেন্টের ডায়রিয়া, ডিসেন্ট্রি, এই কিন্তু কিছু সমস্যা হয়। হ্যাঁ, তবে সেগুলো আসলে যথাযথ ব্যবস্থা নিলে সেটা কন্ট্রোল করা সম্ভব। আচ্ছা, তো স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে স্যার ঢাকা মেডিকেল কলেজে কোন ক্যান্সারটার জন্য খুব বেশি, মানে যারা রোগীরা আছে তাদের মধ্যে কোন ক্যান্সারটা আসলে খুব বেশি পাওয়া যায়? তো ক্যান্সার তো অনেক রকমই হয়ে থাকে, তো কোন ক্যান্সারের রোগী সবচেয়ে বেশি ঢাকা মেডিকেল কলেজে দেখা যায়? বাংলাদেশের ক্যান্সারটা আসলে পুরুষ রোগী বা মহিলা রোগী। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, বেশিরভাগ পুরুষ রোগী যেটা থাকে যারা আসে তাদের ক্ষেত্রে, হ্যাঁ, বেশিরভাগ পুরুষ রোগী যারা আসে তাদের মধ্যে প্রথম দুটো ক্যান্সার হলো, এক নম্বর হলো ফুসফুসের ক্যান্সার, আর দুই নম্বর যেটা হলো সেটা হলো মুখ এবং গলার ক্যান্সার। তারা হলো মোটামুটি এই দুটোই হলো মোটামুটি 60 থেকে 70%। আর মহিলা যারা আসে তাদের ক্ষেত্রে দুইটা ক্যান্সার খুব প্রধান। এক নম্বর হলো জরায়ুমুখের ক্যান্সার অথবা সার্ভিক্সের ক্যান্সার, আর দুই নম্বরটা হলো ব্রেস্টের ক্যান্সার। এছাড়া আর বাকিগুলো তো আছে, তবে চারটা বলতে গেলে পুরুষ রোগীর জন্য এই দুটো, মহিলা রোগীর জন্য এই দুটো প্রধান ক্যান্সার। ওকে,
তো স্যারের কাছে জানতে চাইবো যে এই যে আপনারা চিকিৎসাগুলো বা থেরাপিগুলো দিয়ে থাকেন, এটার কস্টিং, অনেকেই মনে করে থাকে যে ক্যান্সারের রোগ মানেই হচ্ছে অনেক একটা কস্টিং এর ব্যাপার থাকে। তো সবার এই ধারণাটা নিয়ে যদি কিছু বলতেন, বা যারা দরিদ্রতা মানে যারা একদম দরিদ্র আছে, যারা একদমই এই কস্ট বিয়ার করতে পারে না, তাদের জন্য কি ঢাকা মেডিকেল কলেজে কোনো স্পেশাল ব্যবস্থা আছে? ক্যান্সার চিকিৎসা আসলে, হ্যাঁ এটা সত্যি কথা, ক্যান্সার চিকিৎসা একটু ব্যয়বহুল, কারণ চিকিৎসাটা একটু দীর্ঘসূত্রিতা আছে। তো এর ফলে যেটা হয়, আর প্রথমেই আসলে শুধু যে আমাদের কাছে ট্রিটমেন্ট পায় সেটা তো না, পেশেন্ট আসলে সার্জনের কাছে সার্জারি পায়, তারপরে হলো গাইনোকোলজিস্টের কাছে, ওখানে তারা জি অপারেশন স্যার, আমাকে শুনতে হয়। পাচ্ছেন? হ্যাঁ জি, আমি শুনতে পাচ্ছি। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? অলরাইট ডিয়ার লিসেনার্স, আপনারা কিন্তু এই মুহূর্তে শুনছেন বিকান ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রেজেন্ট মানবিক মানুষ এই প্রোগ্রামটি, এবং আজকে আমাদের সাথে কিন্তু একজন ডক্টর আছেন। তো তার কাছে যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিতে একদমই ভুলে যাবেন না। আর জানাতে হলে অবশ্যই পিপলস রেডিও 91.6 আপনার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে চলে আসলে হয়ে যাবে, পিন পোস্টে আমাদেরকে কমেন্ট করলেই হবে। ওকে, আমাদের সাথে দেখতে পাচ্ছি মাহফুজুর রহমান আছেন জয়েন করে, তিনি বলছেন স্যারকে শুনতে পাচ্ছি। ওকে, কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমার ভয়েসটা আসছিল না, বাট এখন আই থিংক সব ওকে আছে। আচ্ছা, আমাদের সাথে দেখতে পাচ্ছি আশিকুজ্জামান আশিক আছেন জয়েন করে, মাহফুজ্জামান আছেন। আর আচ্ছা, তিনি জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা তিনি বলছেন যে ম্যাক্সিমাম পেশেন্টস গুলোই আফটার কেমো আর রেডিওথেরাপি তাদের মুখের সাইড নষ্ট হয়ে যায় বলে থাকে, এবং ড্রাই ড্রাই মাউথ দেখা যায়, সাথে ক্ষুধা মন্দা হয়, এক্ষেত্রে করণীয় কি? আহ, ধন্যবাদ। বেশিরভাগ দেখা যায় যে না, গলা এবং মুখের যে ক্যান্সার গুলো থাকে সেসব পেশেন্টদেরকে সার্জারির পরে আমরা রেডিওথেরাপি দিয়ে থাকি। তো রেডিওথেরাপির ক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজে 2D মেশিন ইউজ করা হয়। আমি আগেও বলেছি যে 2D মেশিন দিয়ে আসলে স্পেসিফিক ভাবে যে শুধুমাত্র যে অর্গানে ক্যান্সার সেটাকে ডিটেক্ট সিলেক্ট করা যায় না। যদি আমরা 3D অথবা আইএমআরটি বা একটু উন্নত কোনো মেশিন দিয়ে দিতে পারতাম, তাহলে হয়তো বা এই সিমটম গুলো একটু কম হতো। তবে তারপরেও উন্নত মানের মেশিনের যে সমস্যাগুলো হয় না তা না। সমস্যা যেটা হচ্ছে যে আমাদের মুখের এবং গলার ক্যান্সারের জন্য যে ডোজে রেডিওথেরাপি দরকার, সেই ডোজে আমরা যদি রেডিওথেরাপি দিই তাহলে সেটা দেখা যায় যে মানুষের শরীরে যেখানে মুখে যেখান থেকে কানের নিচে, আর সেখানে এই গ্রন্থি দুটো এতখানি রেডিয়েশনের ডোজ সহ্য করতে আছে, সেই গ্রন্থিটা নষ্ট হয়ে যায় এবং সেটা রিকভার করার কোনো চান্স থাকে না। এখন এই জিনিসটা হলো আমাদের রেডিওথেরাপির একটা সাইড এফেক্ট। তো এই জিনিসটা যাতে না হয় সেটা আমরা যদিও চেষ্টা করি, তারপরে এটা আসলে ইনএভিটেবল। তো এরপরে যেহেতু পেশেন্টের মুখে খাবার যেহেতু লালাটা না থাকলে মুখ শুষ্কা লাগে, তো সেটার জন্য আমরা ওষুধপত্র দিয়ে দিই যাতে পেশেন্টের কৃত্রিম ভাবে মুখের ভিতরে লালা তৈরি হয়, অথবা পেশেন্টকে আমরা পানি খাওয়ার জন্য বা টক ফল খাওয়ার জন্য বলি। এটা আস্তে আস্তে ঠিক হয়, কিন্তু পুরোপুরি আসলে কখনোই নর্মাল হতে পারে না। আর রেডিওথেরাপি দিলে একটা খুব কমন সমস্যা হলো পেশেন্টের মুখের ভিতরে ঘা হতে পারে। আর যেহেতু ক্যান্সারের পেশেন্ট একটু তাদের ইমিউন সাপ্রেস অর্থাৎ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, রেডিওথেরাপি দেওয়ার সময় বিশেষ করে তাদের মুখে ফাঙ্গাল ইনফেকশন হয়।
তো এগুলো যদি হয়ে থাকে, ঘা হয়ে থাকে বা ফাঙ্গাল ইনফেকশন হয়, অথবা যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমরা সেটা রেডিওথেরাপি চলাকালীন অথবা রেডিওথেরাপি শেষে আমরা যখন পেশেন্টকে ছুটি দিই, তখন আমরা পেশেন্টের প্রেসক্রিপশনে লিখে দিই যে কি কি ওষুধ কিভাবে খেতে হবে, কিভাবে মুখে ধরে মাউথ ওয়াশ দিয়ে কুলি করতে হবে, কখন কিভাবে এই অনুষ্ঠান দিতে হবে। এখন কিছু ট্রিটমেন্টের এখন আপনার সাইড ইফেক্ট থাকবে। এখন আপনার জীবন যদি বাঁচাতে হয়, এই সাইড ইফেক্ট গুলো আপনার মেনে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। মেনে নিতে হবে। এখানে আসলে কারো কিছু করার নেই। একদম। তো স্যারের কাছে আমার নেক্সট কোশ্চেন ছিল যে স্যার, যারা হচ্ছে প্রেগনেন্ট এবং যাদের হচ্ছে ক্যান্সার আছে দুটো একসাথে, তো তাদের যারা মানে তাদের নিউবর্ন বেবিদের কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা বা থাকলেও কতটুকু, সেটা নিয়ে জানতে চাচ্ছি। আসলে ভালো প্রশ্ন। বিষয়টা হলো যে ক্যান্সার, সব ক্যান্সারই আসলে বংশগত না। কিছু কিছু ক্যান্সার নিউবর্ন বেবি ঠিক না, মানে এটা ফ্যামিলিতে কারো থাকলে আরেকজনের হবে কিনা, কিছু কিছু ক্ষেত্রে এই ক্যান্সার দেখা যায় হয়ে থাকে, তবে সেটার সংখ্যা খুব কম। যেমন ব্রেস্টের ক্যান্সার, মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে যারা ব্রেস্টের ক্যান্সার পেশেন্ট, এদের পিছনে হিস্ট্রি করছে, ফ্যামিলি হিস্ট্রি নিলে দেখা যায় যে তাদের মা, খালা বা এদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মধ্যে কারো না কারো এই ধরনের ক্যান্সার ছিল। সবার থাকে তা না, তবে সাধারণত 10 থেকে 50% এরকম থাকে। এরকম কিছু কিছু হিস্ট্রি থাকে। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে নিউবর্ন প্রেগনেন্ট, যারা বেবি। হ্যাঁ, নিউবর্ন চাইল্ডের আসলে মায়ের ছিল বলেই হবে এরকম কোনো কথা নেই। নিউবর্ন চাইল্ডের অথবা একেবারে নিউনেট বা বাচ্চা যারা 1-2 বছরের বাচ্চা, এদেরও কিন্তু ক্যান্সার হয়। এবং এদের ক্যান্সারের যে এগুলো ক্যান্সার গুলো, এগুলো সাধারণত আমাদের অ্যাডাল্ট ক্যান্সার থেকে আলাদা, কিন্তু তাদের মায়ের থেকে যে আসে তা না। এদের জেনেটিক মিউটেশনের জন্য বা অন্যান্য কারণে হতে পারে। এটা মায়ের ক্যান্সার ছিল বলে বাচ্চার হবে এরকম কোনো আসলে কোনো কারণ নেই। ওকে। তো স্যার, এই যে আমরা তো সবাই জানি একটা করোনার সিচুয়েশনের মধ্যে আছি, ক্রাইসিসের মধ্যে আছি, তো এই সময়টাকে করোনার এই সিচুয়েশন প্লাস হচ্ছে যারা হচ্ছে ক্যান্সারের রোগী, তো দুইটা জিনিস মিলিয়ে তারা বাসায় এই মুহূর্তে কি কি খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারে, বা যারা সুস্থ আছি, তো তারা আসলে কি কি খাবার নিতে পারি, খাবার খেতে পারি, যেটার কারণে হয়তো বা আমাদের এই ক্যান্সারের সম্ভাবনাটা অনেকটা হ্রাস পেতে পারে, সেই সাথে সাথে করোনার এই সিচুয়েশনটাও আমরা যেন ওভারকাম করতে পারি, কারণ আমরা সবাই জানি যে করোনার এই সময়টা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ইনক্রিজ করা উচিত। তো এই খাদ্যাভ্যাসের ব্যাপারটা নিয়ে যদি কিছু বলতেন এই সময়টার উপর বেস করে। আসলে বিষয়টা হলো কি যে বাংলাদেশের মানুষের ধারণা থাকে যে ক্যান্সার হয়তো বা কোনো খাবার থেকে হয়, হয় না তা না। তবে বেসিক্যালি ক্যান্সারের জন্য অনেকগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে। ডায়েটারি আচ্ছা। ফ্যাক্টর বা খাবার সেটা একটা ছোট অংশ। আপনি যেটা বললেন যে বংশগত, এটা কিন্তু একটা কারণ, যে ফ্যামিলিতে যদি কারো এরকম থাকে কিছু কিছু ক্যান্সার, যেমন ব্রেস্ট ক্যান্সার হতে পারে, ঠিক আছে, এটা একটা বংশগত ফ্যাক্টর। কিছু এই ফ্যাক্টর গুলো আমরা চেঞ্জ করতে পারি। যে আমার প্রিভিয়াসলি আমার পূর্বপুরুষে যদি কিছু থেকে থাকে সেটা তো আমার কিছু করার নেই। এই বংশগত ফ্যাক্টর, এটা একটা থাকে। 2 নম্বর ফ্যাক্টর যেটা থাকে, সেটা হলো আমাদের দেশে যে খাবারের ভেজালের যে বিষয়টা আছে, এবং খাবার যে প্রিজারভেটিভ দিয়ে আমরা রাখি, ফরমালিন বা অন্য কিছু, এগুলোর জন্য কিন্তু আমাদের ক্যান্সারের প্রাদুর্ভাব অনেক বেড়ে যায়। এটা হলো 2 নম্বর। সত্যি কথা বলতে যে ব্যক্তিগত পর্যায়ে তো এটাও আসলে আমাদের কন্ট্রোলে নয়। আর আমাদের কন্ট্রোলে যেটা থাকে সেটা হলো দুইটা। 1 নম্বর বলেন যে আপনার ডায়েটারি হ্যাবিটস, খাবার, আরেকটা হলো লাইফস্টাইল। ডায়েটারি হ্যাবিটের মধ্যে যেটা থাকে, আমরা সেটার মধ্যে আমরা বলতে পারি যে আসলে বেশিরভাগ ক্যান্সারই আসলে খাবারের সঙ্গে সংযুক্ত না। তবে জিআইটি ক্যান্সার, যেটা যেমন পাকস্থলীর ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, কোলন অথবা মলাশয়ের ক্যান্সার, এই ক্যান্সার গুলোর ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যেসব পেশেন্ট হলো রেড মিট বেশি খায়, হ্যাঁ, যেমন গরু বা খাসির মাংস, এটা যারা বেশি খায়, এদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। অথবা যে পেশেন্ট গুলো হলো প্রসেস ফুড বেশি খায়, জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড বেশি খাচ্ছে, তারপর দেখা যাচ্ছে যে এদের হলো শাকসবজি খাওয়ার পরিমাণটা খুব কম, অথবা এদের ফ্রুটস খাওয়ার পরিমাণ কম, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এদের হওয়ার এই কোলন ক্যান্সার বা স্টমাক ক্যান্সার হওয়ার চান্সটা বেশি। তো তার মানে এই না যে খেলেই হবে না, আর না খেলেই হবে এমন কিছু নেই। তবে আমাদের প্রোটেকশন নিয়ে রাখা উচিত, কারণ এটা হলে আমাদের ইমিউনিটি বুস্ট হবে এবং হয়তো সম্ভাবনা কিছু কমবে। আর আরেকটা যে বিষয় যেটা আমি বলতে চাচ্ছি, যেটা আমাদের কন্ট্রোলে ডায়েটারি হ্যাবিটস ছাড়াও, সেটা হলো আমাদের লাইফস্টাইল। যেমন আমরা দেখা যাচ্ছে আজকাল দিনে দিনে অলস হয়ে যাচ্ছি, আমরা কাজকর্ম করি না, চেয়ার টেবিলে থাকি, কোনো এক্সারসাইজ নাই, আমাদের ওয়েট নয়, দেখা যাচ্ছে যে ওয়েট বেশি হয়ে যাচ্ছে। এগুলো আমাদেরকে কন্ট্রোল করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ওয়েট কন্ট্রোল করতে হবে। আর একটা যে বিষয়টা আছে, এটা ব্যাড হ্যাবিট, যেটা যেমন বলছি যে আমরা ধূমপান করছি, সুপারি দিয়ে পান খাচ্ছি, হ্যাঁ, তামাক এসব ব্যবহার করছি। তো এসবের কারণে কিন্তু আমাদের এই যে বললাম যে পুরুষদের বেশিরভাগ নাক, কান, নাক, গলা এবং ফুসফুসের ক্যান্সার মূল কারণই কিন্তু এটা। হ্যাঁ, দেখা যাচ্ছে এইগুলো না, এই খাবার কি খাচ্ছে সেটা ব্যাপার না, এই বদ অভ্যাসের কারণেই কিন্তু তাদের এই জিনিসগুলো হচ্ছে। হ্যাঁ, আমরা যদি খাবার কি খাচ্ছি এটার চেয়ে বরং এটা যদি আমরা এই অভ্যাসগুলো বাদ দিতে পারি, আমার মনে হয় ক্যান্সারের সংখ্যা অনেক কমে যাবে।
থ্যাংক ইউ স্যার। আর স্যারের কাছে আমি জানতে চাইবো যে স্যার, অলরেডি আমরা কিন্তু জানি যে আজকে বর্ষার প্রথম দিন, আষাঢ় মাসের প্রথম দিন। তো বর্ষার এই সময়টার সাথে করোনার কি কোনো কানেকশন আছে কিনা, বা করোনার কি প্রবণতা হ্রাস করার কি কোনো সম্ভাবনা আছে কিনা নিয়ে যদি বলতেন। আসলে বিষয়টা হলো কি, একটা ভালো প্রশ্ন। এটা নিয়ে আসলে বিভিন্ন জায়গায় সোশ্যাল নেটওয়ার্ক বলেন, সব জায়গায় বিভিন্ন রকম কথা ঘুরে বেড়াচ্ছে। তবে বিষয়টা হলো কি, করোনা ভাইরাসটা একেবারেই নতুন ধরনের একটা ভাইরাস। যে কোনো কিছু ভাইরাসের চরিত্র সম্পর্কে বা তার চিকিৎসা সম্পর্কে জানতে হলে আমাদের একটা দীর্ঘ সময় অভিজ্ঞতা দরকার। এই অভিজ্ঞতাগুলো আসলে আমাদের এখনো নাই। আমরা দেখতে পাচ্ছি যে চীন থেকে আসলে আমরা কিন্তু সময়ও নভেম্বর পাইনি মাসে, সেইভাবে। হ্যাঁ হ্যাঁ, নভেম্বর মাসে আসলো, আমাদের এখানে আসলো মার্চে। 6 মাস কখনোই একটা ভাইরাস সম্পর্কে জানার জন্য যথেষ্ট সময় না। হ্যাঁ, তো এই কারণে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এই কথাগুলো ছড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু আসলে এই মুহূর্তে সত্যি কথা এখনো পর্যন্ত এমন কিছু বের হয়নি যে যে গরমকাল আসলে ভাইরাস কমে যাবে বা বর্ষাকাল শুরু হলে ভাইরাস কমে যাবে। এই ধরনের কোনো প্রমাণিত কোনো সত্য কোনো ট্রায়ালে কোনো পরীক্ষা কোনো পরীক্ষা বের হয়। আমরা আসলে এই বিষয়ে এখন আমরা আমরা আসলে এই বিষয়ে এখন, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি। আচ্ছা, স্যারের কাছে জিজ্ঞেস করবো যে স্যার, আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে মোটামুটি আমরা সবাই কিন্তু লোকাল মাস্ক বলি বা আমাদের রোড সাইড যে মাস্ক গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অনেকেই ইউজ করি, এবং একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে অন্য যা কিছু আমরা মানে সেফটি মেনটেন করছি না কেন, মোটামুটি সবাই কিন্তু একটা মাস্ক কিন্তু পরে আমরা বের হচ্ছি এখন। তো সবাই, সবার যে এই যে লোকাল যে মাস্ক গুলো আমরা ইউজ করছি বা গ্লাভস ইউজ করছি, এটা কতটুকু স্বাস্থ্যসম্মত বা কতটুকু আমাদের প্রোটেকশন দিচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। দেখা যাচ্ছে যে এখন WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে নতুন যে লেটেস্ট আমাদেরকে যে অ্যাডভাইস দিয়েছে, সেখানে বলা হচ্ছে যে সার্জিক্যাল মাস্ক বা KN95 বা 95 N95 ধরনের যে মাস্কগুলো আমরা ক্লিনিশিয়ানরা ব্যবহার করছি, এটা যে সাধারণ মানুষকে ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নেই। ওনারা যেটা বলছেন যে বাসায় তৈরি করা অথবা রোড সাইড থেকে কেনা যে মাস্ক, সেগুলো পরিষ্কার করে আমরা ব্যবহার করতে পারি। তবে কাপড়ের যে মাস্কগুলো, এগুলো সাধারণত 2 লেয়ার হলে ভালো হয়। বিশেষ করে 2 লেয়ার বা 3 লেয়ারের যে মাছগুলো থাকে, এটা WHO গত 2-3 দিন আগে সম্ভবত একটা একটা, ইয়ে বলে, যেটা তাদের প্রেস রিলিজে যেটা বলেছে, সেখানে বলা হয়েছে যে এই 2 লেয়ার বা 3 লেয়ারের মাছগুলো ব্যবহার যদি আমরা করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের 1 লেয়ার ব্যবহার করলে আমরা যে পরিমাণ প্রোটেকশন পাবো, 2 বা 3 লেয়ারের এই মাছগুলো ব্যবহার করলে আমরা মোটামুটি 50% আরো বেশি আমরা প্রোটেকশন পাবো। কাজেই এখন মোটামুটি সবাই একমত যে এই মাছ ব্যবহার করলে, সেটা যেভাবেই হোক, যে মানে সঠিকভাবে মাছ ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমরা যদি মাস্কের সামনে নাক মুখ ঠিক মতো বন্ধ না করি, মুখ বন্ধ না করি, মাস্কের সামনে হাত দিই, এভাবে হলে হবে না। সঠিকভাবে, সঠিক নিয়মে আমরা যদি কাপড়ের মাস্কও ব্যবহার করি, সেটাও আমাদের একটা লেভেল পর্যন্ত প্রোটেকশন। ধন্যবাদ স্যারকে। স্যার, আমরা আমাদের এই যে প্রোগ্রামটা আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তো এই যে প্রোগ্রামটা লিসেনার্স এন্ড ভিউয়ার্স যারা আমাদেরকে দেখছিলেন এবং যারা আছেন আমাদের সাথে, সবাইকেই বলতে চাচ্ছি যে এই যে এতক্ষণ আপনারা যে প্রোগ্রামটা দেখছিলেন, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড মানবিক মানুষ যে প্রোগ্রামটি, তো এই প্রোগ্রামটি কিন্তু আমরা করোনাকালীন সময় বিভিন্ন ভাবে যারা মানুষের সাহায্য করছে তাদেরকে কিন্তু আনার চেষ্টা করছি, এবং দেখতে দেখতে একদম লাইভের শেষ দিকটা চলে এসেছি। তো স্যারের কাছে এই মুহূর্তে লাস্ট মানে একদম বিদায় নিব স্যারের কাছ থেকে। তো স্যার, এই যে বিকনের এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে, বা আমাদের পিপলস রেডিও থেকে আমরা বিভিন্নভাবে মানুষকে অ্যাওয়ার করার জন্য মেইনলি আমাদের এই প্রোগ্রামটা, তো বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জন্য এবং পিপলস রেডিওর জন্য যদি কিছু বলতেন। ধন্যবাদ। আসলে বিকন ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের, সত্যি কথা বলতে, ক্যান্সারের চিকিৎসার জন্য বা ক্যান্সারের ড্রাগস এর জন্য তারা আসলে প্রথম দিককার একটি নেতৃস্থানীয় একটি প্রতিষ্ঠান। এবং তারা যে শুধু বাংলাদেশে ক্যান্সারের ওষুধ তৈরি করে তা না, বরং বাংলাদেশে তাদের তৈরি ওষুধ পৃথিবীর প্রায় বহু দেশে, আমি যতদূর জানি প্রায় 156টা দেশের মতো
বহু জায়গায় রপ্তানি হচ্ছে, তাদের ওষুধের স্ট্যান্ডার্ড ভালো বলেই সেটা হচ্ছে। কাজে তারা সবসময় আমাদেরকে, শুধু আমাদেরকে না, আমাদের পেশেন্টের জন্য এবং দেশের জন্য একটা সুনাম বয়ে আনছে। কাজে তারা এই যে একটা প্রোগ্রাম করেছে আপনাদের মতো একটা পাবলিক রেডিওর সাথে, এটা অবশ্যই আপনাদের রেডিও একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছে। তো দুজনকে আমি ধন্যবাদ জানাবো, কারণ আপনাদের এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষজন আসলেই ক্যান্সার সম্পর্কে বা অন্য কোনো অসুখ সম্পর্কে তারা আসলেই ভালোভাবে জানতে পারছে, তাদের কোনো প্রশ্ন থাকলে সেটা জানতে পারছে। এটা অবশ্যই একটা প্রশংসা পাওয়ার জন্য। আসলে অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে, স্যারের এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য, এতগুলো ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করার জন্য। আই হোপ দ্যাট যারা আমাদের সাথে ভিউয়ার্সটা এবং লিসনার্সটা কানেক্টেড ছিলেন তারা অনেক কিছু জানতে পেরেছেন, এবং আমি কিন্তু চেষ্টা করেছি যে অনেকের কোশ্চেন নেওয়ার জন্য। তো যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং বিকনের এত সুন্দর একটি প্রোগ্রাম আমাদের সাথে করার জন্য বিকনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই প্রোগ্রামটি শেষ করছি। এবং যেতে যেতে অবশ্যই বলবো যে প্রপার সেফটি মেনটেন করুন, এবং এই করোনাকালীন সময়টার মধ্যে অবশ্যই নিজের নিজের পরিবারের নিজের দেশকে সুরক্ষিত রাখতে হলে অবশ্যই নিজের সেফটিটাকে কিন্তু মেনটেন করতে হবে, এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই পিপলস রেডিও 91.6 এর সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।